রামপুরহাট সিএইচও ডে 1 ইন্টারভিউ আমি তোমাদেরকে গাইড করে দিয়েছিলাম এবং মেমোরি বেসড কী কী ধরেছিল সেগুলো বলে দিয়েছিলাম। এবার দেখো রামপুরহাট সিএইচও ইন্টারভিউ ডে 2তে কী কী কোশ্চেন ধরেছে তার কয়েকটা আমি লিস্ট করেছি এনলিস্টেড, এবং এখান থেকে যেগুলো মোস্ট কমন ধরেছে এগুলো কিন্তু প্রায় বলে দিয়েছিলাম। আর এই কমিউনিটি রিলেটেড সাবজেক্ট থেকে কিন্তু ওরা ম্যাক্সিমাম যেটা পছন্দ এবং ম্যাক্সিমাম ধরছে। এর মধ্যে দেখো আমরা জাস্ট হচ্ছে বিএমআইটা একটু জেনে নিই। বিএমআই থেকে কি কি ধরেছিল, বিএমআইয়ের ফুল ফর্ম ধরেছিল। তো ফুল ফর্মটা কি আমরা সবাই জানি, বডি, এম ফর মাস, আই ফর ইন্ডেক্স, ঠিক আছে, বডি মাস ইন্ডেক্স। এই বিএমআই ক্যালকুলেট করার জন্য একটা ফর্মুলা থাকে, দ্যাট ইজ ওয়েট ইন কেজি বাই হাইট ইন মিটার স্কোয়ার। মানে এখানে আমরা পাবো কি কেজি পার মিটার স্কোয়ার, কেজি পার মিটার স্কোয়ারে। এবার তোমাকে ওয়েট যেখানে যে কোনো কিছুতে দিয়ে দেখ না কেন ওটা কেজিতে নিয়ে আসতে হবে, এবং হাইট যদি ইঞ্চ বা সেন্টিমিটার বা যেটাতে দিক না কেন সেখান থেকে মিটারে এনে তারপরে ক্যালকুলেট করতে হবে। এবার এখান থেকে বিএমআইয়ের যে রেঞ্জটা থাকে নর্মাল রেঞ্জ থেকে শুরু করে ওবেসিটি এবং ওবেসের যে রেঞ্জগুলো থাকে সেগুলো কিন্তু ধরছে। তো এখান থেকে দেখো রেঞ্জগুলো একটু জেনে নিই। ক্লাসিফিকেশন আন্ডার ওয়েট কখন বলবো আমরা, যদি বিএমআই যেটা কেজি পার মিটার স্কোয়ারে ক্যালকুলেট করা হচ্ছে যদি 18.5-এর কম হয় তাহলে তাদেরকে আমরা বলছি আন্ডার ওয়েট, এবং তাদের হেলথ প্রবলেমসের রিস্কটা অনেকটা হাই থাকে। এবার নর্মাল ওয়েট কখন বলবো, যদি বিএমআই 18.5 থেকে 24.9-এর রেঞ্জের মধ্যে থাকে এবং তাদের ক্ষেত্রে হেলথ প্রবলেমের রিস্কটা খুব লো, যার কারণ নর্মাল ওয়েটে রয়েছে। নর্মাল ওয়েট বাদ দিয়ে আন্ডার ওয়েট, ওভার ওয়েট বা গ্রেড 1 ওবেসিটি, গ্রেড 2 ওবেসিটি সবগুলোর ক্ষেত্রে কিন্তু হাই লেভেলের হেলথ রিস্ক প্রবলেম থাকবে। এবার দেখো ওভার ওয়েট কখন বলবো, যদি 25 থেকে 29.9 বিএমআই রেঞ্জে থাকে তাদেরকে ওভার ওয়েট বলা হচ্ছে, এবং তাদের ক্ষেত্রেও রিস্ক অফ হেলথ প্রবলেমস হাই। ক্লাস 1 ওবেসিটি 30 to 34.9, এদের ক্ষেত্রেও ভেরি হাই। ক্লাস 2 ওবেসিটি 35 থেকে 39.9, এদের ক্ষেত্রেও ভেরি হাই। এবং ক্লাস 3 ওবেসিটি মরবিড যেটা, এদের ক্ষেত্রেও হচ্ছে তোমার বিএমআই গ্রেটার দ্যান 40, এবং এদের ক্ষেত্রে তো এক্সট্রিমলি হাই লেভেলের হেলথ প্রবলেমস রিস্ক থাকছে। আচ্ছা, এরপরে দেখো যেগুলো কোশ্চেন ধরেছিল, ন্যাশনাল কন্ট্রোল প্রোগ্রাম কী কী আছে উদাহরণ দিতে বলেছিল। তো ন্যাশনাল কন্ট্রোল প্রোগ্রামের মধ্যে দেখো আমি এখানে কয়েকটা জট ডাউন করেছি। তার মধ্যে NIDDCP এগুলো কিন্তু ফুল ফর্ম জেনে রাখতে হবে। IDD আমরা কি জানি, আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, তাহলে NIDDCP কী হবে, ন্যাশনাল আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার কন্ট্রোল প্রোগ্রাম, ঠিক আছে। তাহলে NIDDCP হয়ে গেল। এরপর হচ্ছে NACP ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম, RNTCP রিভাইজড ন্যাশনাল টিউবারকিউলোসিস কন্ট্রোল প্রোগ্রাম, NMCP ন্যাশনাল ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম, NLCP ন্যাশনাল লেপ্রোসি কন্ট্রোল প্রোগ্রাম, সেখান থেকে চেঞ্জেস হয়ে এখন যেটা হয়েছে NLEP ন্যাশনাল লেপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রাম, ঠিক আছে। তো এই কয়েকটা বলে দিলেই তোমরা ওখানে কিন্তু গুড মার্কস ক্যারি করবে। এবার দেখো টিবি থেকে তো কিছু বলার নেই, টিবি থেকে নানান ধরনের কোশ্চেন হয়। প্রথম কথা হচ্ছে অর্গানিজমের নাম, অর্থাৎ মাইক্রো অর্গানিজমের নাম, মাইক্রোব্যাকটেরিয়াম, টিউবারকিউলোসিস। দ্বিতীয় কথা এটা হচ্ছে গ্রাম পজিটিভ নাকি গ্রাম নেগেটিভ, ঠিক আছে, এগুলো ধরতে পারে, গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ। এছাড়া হচ্ছে টিবি যে নিউ গাইডলাইন্স অনুযায়ী হচ্ছে মেডিসিনের নাম, ডটস রেজিমেন্ট, ঠিক আছে। যেমন হচ্ছে এখানে যেটা এসছে আমাদের 2-4 সিস্টেমেই ছিল, 2-4 সিস্টেমে এটা হচ্ছে কন্টিনিউয়াস ফেজ, এবং এখানে হচ্ছে ইন্টেন্সিভ ফেজে এখানে HRJD অর্থাৎ আইসোনায়াজিড রিফাম্পিসিন আর হচ্ছে পাইরাজিনামাইড ইথাম্পিউটাল, আর কন্টিনিউয়াস ফেজে 4 মাসে HRE, এখান থেকে জেডটা বাদ যাবে, আইসোনায়াজিড রিফাম্পিসিন ইথাম্বিউটল। তাহলে এইটার চেঞ্জেস কি এসছে, এখানে কিন্তু সেম আছে। চেঞ্জেস যেটা এসছে নতুন কিছু টিবি ড্রাগ ইনভেন্টেড হয়েছে। তার মধ্যে একটা থাকছে বেডাকুইলিন, বি দিয়ে বেডাকুইলিন, আচ্ছা, পি দিয়ে হচ্ছে প্রিটোম্যানিড, আচ্ছা প্রিটোম্যানিড, এল দিয়ে হচ্ছে লিনেজোলিড, আর BPLM মক্সিফ্লক্সাসিন, ঠিক আছে, এগুলো মনে রাখবে একটু। তো টিবি নিয়ে এই ধরনের কোশ্চেনগুলো হতে পারে। টিবির জন্য ডায়াগনোসিস কী করা হয়, ডায়াগনোসিস করা হয় CB NAT,
এছাড়া টিবি স্পুটাম স্মিয়ার টেস্ট, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের যেটা স্পুটাম এফবি, এগুলো সব কিছু টিবি ডায়াগনোসিস করার জন্য করা হয়। আচ্ছা, এরপরে দেখো সিবিজি নিয়ে কি কোশ্চেন ধরেছিল, যে এখান থেকে কোশ্চেন অ্যারাইজ করেছিল যে তোমাদের তুমি কি ব্লাড গ্লুকোজ চেক করেছো বা সুগার চেক করেছো, সুগার টেস্ট করেছো? তো সুগার টেস্ট করার জন্য তখন কি ভাবে সুগার টেস্ট করা হয়, একটা তো ল্যাবরেটরির মাধ্যমে ব্লাড ডিরেক্ট ভেন থেকে, যেটা ভিবিজি বলে, ভেনাস ব্লাড গ্লুকোজ, সেখান থেকে করা যায়। একটা হচ্ছে সিবিজি, যেটা প্রিক টেস্টের মাধ্যমে ক্যাপিলারি থেকে ডিরেক্ট ব্লাড সেখান থেকে কালেক্ট করে তারপরে কিন্তু সিবিজি করা হচ্ছে। এর মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট যদি বলে কোনটা হবে, ভিবিজি, ভেনাস ব্লাড গ্লুকোজ, কারণ সেইটার মধ্যে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট পুরো রিডিংটা তোমার পাওয়া যাবে, সেটা এফবিএস হোক, পিপিবিএস হোক, আরবিএস হোক। এফবিএস কত পর্যন্ত? আপ টু 126 mg/dl পর্যন্ত নর্মাল বলবো আমরা, তার ওপরে গেলে সাসপেক্ট করব, এবং তার 140-এর ওপরে গেলে কিন্তু সেটাকে কনফার্ম করব। আর পিপিবিএসও তাই, পিপিবিএসের ক্ষেত্রে লেস দ্যান 140 পর্যন্ত নর্মাল, তার উপরে গেলে সাসপেক্ট করব, 200-র উপরে গেলে কনফার্ম ধরবো। ওজিটিটির ক্ষেত্রেও সেম। আর আরবিএসের ক্ষেত্রে কিন্তু 140 উপরে গেলে কনফার্ম করব, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ব্যাপার। এরপরে দেখো সিবিজির জন্য ট্রে সেট আপ জিজ্ঞেস করতে পারে, বা ট্রে সেট আপ জিজ্ঞেস করেছিল যে সিবিজির জন্য তুমি কী ট্রে সেট আপ করে নিয়ে যাবে, এবং আফটার সিবিজি করার পরে কোনটা তুমি মাকে বা ধরো কোনো পেশেন্টকে কী হেলথ টক দেবে, এবং আফটার মানে ট্রে যেটা যা থাকবে সিবিজি করার পরে সেগুলো কোথায় ডিসকার্ড করবে, প্রপার তোমার বায়োমেডিক্যাল ওয়েস্ট অনুযায়ী ডিসপোজাল বলতে বলে অনেক সময়, ঠিক আছে। এগুলো দেখে নেবে একটু। আচ্ছা, এরপরে দেখো এপিডেমিওলজি থেকে কি করেছিল, এপিডেমিওলজি কাকে বলে, এপিডেমিওলজি নিয়ে কি আলোচনা করা হয়, আমাদের ডিজিজের অনসেটটা ডিজিজ কন্টিনিউয়াস থাকছে কিনা সেগুলোকে আলোচনা করা হয়। এপিডেমিওলজিক্যাল যে ফ্যাক্টর থাকছে, অর্থাৎ এজেন্ট, হস্ট, এনভায়রনমেন্ট, এজেন্ট, হস্ট আর হচ্ছে এনভায়রনমেন্ট, এগুলো কিন্তু ডেসক্রাইব করতে বলে। ক্যারেক্টারিস্টিক্স কি এজেন্টের মধ্যে কী এজেন্ট হতে পারে, হস্ট কারা, এনভায়রনমেন্টের মধ্যে কিভাবে এটা ফ্যাক্টরটা। আর একটা যেটা হয়, যদি ট্রায়াড বলে তাহলে কিন্তু এগুলো হবে, আর যদি টেট্রাড বলে তাহলে তার সাথে আরও একটা এক্সট্রা অ্যাড হবে, দ্যাট ইজ টাইমটা কিন্তু এক্সট্রা অ্যাড হবে, যেটা হচ্ছে টেট্রাড, এপিডেমিওলজিক্যাল টেট্রাড বলা হয়। আচ্ছা, এরপরে গেল তোমার এপিডেমিওলজি থেকে এএনসি থেকে কী কোশ্চেন ধরতে পারে, দেখো এএনসির মধ্যে আমি এখানে জাস্ট নিচে লিখে দিচ্ছি। এএনসি থেকে এএনসির কটা ভিজিট অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া GOI অনুযায়ী মিনিমাম 4টে ভিজিট, যেটা উইথিন 12 উইক্সের মধ্যে ফার্স্ট ভিজিট, 14 থেকে 26 উইক্সের মধ্যে আমাদের সেকেন্ড ভিজিট, তারপরে 28 থেকে 34 উইক্সের মধ্যে থার্ড ভিজিট, এবং অনওয়ার্ডস 36 উইক্সের টু টুইল টার্ম পর্যন্ত ফোর্থ ভিজিট উইথিন হোমে আসারা বা হেলথ পার্সোনালরা করতে যাবে। তো এটা গেল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনুযায়ী। এরপর যদি তোমাকে বলে যে WHO অনুযায়ী কতগুলো ভিজিট হয়, দ্যাট ইজ এটা হচ্ছে আপ টু 28 উইক্স, বা যেটাকে বলা হচ্ছে 7 মান্থ, এর পর্যন্ত এভরি 1 মান্থ ইন্টারভ্যালে, মানে টোটাল 7 মাস হয়ে যাবে এখানে। তারপরে 8 উইক্সের পর থেকে গ্রেটার দেন 28 উইক্স টু এটা হয়ে যাবে আমাদের 34 উইক্স পর্যন্ত। এখানে আমাদের কি হবে, এখানে হচ্ছে এভরি এভরি 1 মান্থ, এখানে মাসে একবার করে, এখানে হচ্ছে এভরি মান্থ বাই উইকলি, ঠিক আছে, মানে হচ্ছে 2 উইক ইন্টারভাল, মানে মাসে এখানে দুবার, ঠিক আছে। তাহলে দুবার যদি 28-এর পরে কত সপ্তাহ হচ্ছে, দেখো 28 সপ্তাহের পরে হচ্ছে আমাদের 29-30 সপ্তাহ একটা হবে, 31-32, এখানে 3টে ভিজিট হবে, ঠিক আছে, এখানে 3টে হবে, তাহলে 3টে আর ওইদিকে 7টা, 10টা হলো, 10টা। আর একটা হয় যেটা তোমার হচ্ছে উইকলি, এরপর হচ্ছে উইকলি হবে, এটা বাই উইকলি ছিল, এরপর উইকলি হবে, যেটা হচ্ছে 36 উইক্স টু টার্ম পর্যন্ত। এই 3টে হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু WHO অনুযায়ী, ঠিক আছে। তাহলে টোটাল 36 উইক্স টু টার্ম পর্যন্ত, মানে কমপ্লিটেড 7 উইক্স পর্যন্ত হচ্ছে তোমার এক সপ্তাহে একটা 36 টু 37, মানে একটা হয়ে গেল। তো এই একটা উইকলি যেটা হচ্ছে সেইটা নিয়ে কিন্তু 11টা থেকে 12টা ভিজিট টোটাল WHO অনুযায়ী হয়, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে। এবার এখান থেকে এছাড়াও ধরতে পারে যে মানে ফাংশন বা
কী সার্ভিস আর কী সার্ভিস মায়েদেরকে প্রোভাইড করা হয় ডিউরিং ইচ ভিজিট, ঠিক আছে, যেটা স্পেশালাইজ ফাংশনগুলো রয়েছে ওগুলো কিন্তু পড়তে হবে। আচ্ছা, এএনসিতে মায়েদের যে ড্রাগস দেওয়া হয়, অ্যান্টিনাটাল ড্রাগস এএনসি, ঠিক আছে, যেটা হচ্ছে আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড কত ডোজে দেওয়া হয়ে থাকে, কবে থেকে স্টার্ট করা হয়, তারপর ফলিক অ্যাসিড কখন থেকে স্টার্ট করা হয়, ফলিক অ্যাসিডের কী ডোজ রয়েছে, ফলিক অ্যাসিড কেন দেওয়া হয়, আয়রন ফলিক অ্যাসিড কেন দেওয়া হয়, ক্যালসিয়ামের কত ডোজ রয়েছে, ক্যালসিয়াম কখন থেকে স্টার্ট করা হয়, ক্যালসিয়াম কটা করে প্রতিদিন খাবে, এছাড়া আয়রন আইএফের সাথে ক্যালসিয়ামের যে ইন্টারভালটা কত থাকবে, মানে ডিউরেশনটা গ্যাপটা থাকবে 2 ঘন্টা, ঠিক আছে। আর এছাড়া হচ্ছে যে অ্যালবেন্ডাজল ট্যাবলেট কখন থেকে স্টার্ট করা হয়, আর কী ইঞ্জেকশন নেওয়া হয়, ঠিক আছে, এগুলো সব এএনসির মধ্যে পড়বে। তাহলে গেল এএনসি নিয়ে। এরপর হচ্ছে আমাদের মিসড পিরিয়ড। দেখো জিজ্ঞেস করেছে একটা কোশ্চেন, মিসড পিরিয়ড হয়ে গেলে তোমার কাছে এসছে, ঠিক আছে, মানে রেগুলার ধরো আমরা একটা সাইকেল ধরি, রেগুলার যেটা ধরা হয় 28 ডেসের সাইকেল ধরা হয়। তো 28 ডেসের একজনার দেখা গেল এই যে জানুয়ারি মাস গেল, জানুয়ারি মাসে হয়েছে, জানুয়ারি মাসের ধরো 1 তারিখে পিরিয়ড হয়েছে, কিন্তু ফেব্রুয়ারির আবার ঠিক জানুয়ারি লাস্টের দিকে 28 ডেজ ইন্টারভ্যালে, মানে হচ্ছে তোমার জানুয়ারির 29 ডেজ কি ফেব্রুয়ারির ফার্স্ট উইকের দিকেই হওয়ার কথা ছিল, সেটা না হয়ে মিসড হয়ে গেছে, মানে দেখা গেল ফেব্রুয়ারিতে হয়নি, মানে 19 তারিখ ধরো আজকে হয়ে গেছে, ফেব্রুয়ারিতে হয়নি। তাহলে তুমি কি করবে? প্রথমেই তো কী করতে হবে, ইউপিটি করতে হবে, সেটা অবশ্যই কনসেন্ট নিয়ে, পেশেন্টের কনসেন্ট নিয়ে করতে হবে, বা যে মানে ফিমেল থাকবে তার কনসেন্ট নিয়ে ইউপিটি টেস্ট করতে হবে, তার বাড়ির কনসেন্ট নিতে হবে। এছাড়াও তোমার হচ্ছে ইউপিটি করার সাথে সাথে তাকে তার ওয়েট এগুলো দেখতে হবে, জিজ্ঞেস করতে হবে, তারপর নজিয়া ভমিটিং টাইপের এগুলো হচ্ছে কি না, এগুলো কিন্তু তোমাকে সব কিছু চেক করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ভেক্টর বোর্ন ডিজিজের এক্সাম্পল ধরেছিল। ভেক্টর বোর্ন ডিজিজ কোনগুলো হয়ে থাকে, যেটা হচ্ছে ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, ফাইলেরিয়া, ঠিক আছে, এগুলো সব রয়েছে। এবং এগুলোর কোনটার ভেক্টর কী, কোনটার কিউলেক্স, কোনটার এডিস, কোনটার অ্যানোফিলিস, এগুলো কিন্তু প্রপারলি জেনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরেছিল দেখো লো লেভেল আর হাই লেভেল ডিসইনফেক্ট্যান্ট। লো লেভেল হাই লেভেল ডিসইনফেক্ট্যান্টের মধ্যে কিছু থাকে দেখবে কেমিক্যাল ডিসইনফেক্ট্যান্ট, এবং কিছু থাকে হচ্ছে আমাদের যেগুলো হাইপোক্লোরাইড সলিউশন দিয়ে বা হচ্ছে আমাদের যেটা সাইড এক্সে দেওয়া হয় এগুলো, ঠিক আছে। তো হাই লেভেল ডিসইনফেক্ট্যান্টের মধ্যে থাকবে আমাদের হাই লেভেল দিয়ে যেগুলো করা হয়, ধরো কেমিক্যাল ডিসইনফেক্ট্যান্ট যেগুলো থাকবে সেগুলো পড়বে সব। আচ্ছা, এরপর হচ্ছে কেএমসি থেকে তো অনেকবার বলেছে যে কেএমসি থেকে কী ধরে বা কী ধরতে পারে। প্রথম কথা কেএমসি থেকে পড়ে রাখতে হবে তোমাদের যেটা কেএমসির ফুল ফর্ম। আচ্ছা, কেএমসির ফুল ফর্ম পড়ে রাখার পরে কেএমসি থেকে পড়ে রাখতে হবে এর কম্পোনেন্ট কী আছে। কম্পোনেন্টের মধ্যে একটা থাকে যেটা স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, দ্বিতীয় হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এবং আর্লি ডিসচার্জ। কম্পোনেন্টের পরে যেটা আসছে অ্যাডভান্টেজ কি, তারপর হচ্ছে কাদেরকে দেওয়া হয়, মানে ইন্ডিকেশন, কেএমসির ইন্ডিকেশন কাদেরকে দেওয়া হয়। এখানেই যখন এলবিডাব্লিউ আসবে, এলবিডাব্লিউ থেকে কিন্তু তোমাদের তখনই কোশ্চেন আবার অ্যাপার্টলি চলে আসবে যে এলবিডাব্লিউ কাকে বলে, এলবিডাব্লিউর কী টাইপস আছে, যেটা ভেরি লো বার্থ ওয়েট, ভেরি লো বার্থ ওয়েট আর এক্সট্রিমলি লো বার্থ ওয়েট। 2500 গ্রামের কম, ঠিক আছে, আর ভেরি লো বার্থ ওয়েট 1500 কম, এবং এক্সট্রিমলি লো বার্থ ওয়েট হচ্ছে আমার 1000 গ্রামের কম, 1 কেজির কম। এবার এটা থেকে আবার তোমাকে মানে পাল্টা কোশ্চেন করতে পারে যে ভিটামিন কে লো বার্থ ওয়েট কাদের ক্ষেত্রে কীরকম কী দেওয়া হয়, তখন বলতে হবে তোমার একটা কথাই বলবে 1000 গ্রাম বা 1 কেজি এর কম হলে তখন দেওয়া হয় 0.5 mg ইন্ট্রামাসকুলারলি, এবং 1000 গ্রাম বা 1 কেজি এর বেশি হলে তখন দেওয়া হয় 1 mg ইন্ট্রামাসকুলারলি, ঠিক আছে। ইন্ট্রামাসকুলারলি কোথায় দেওয়া হয়, হেপাটাইটিস বি দেওয়া হয় লেফট অ্যান্টেরোল্যাটারাল সাইড অফ মিড থাই, এবং ভিটামিন কে দেওয়া হয় রাইট অ্যান্টেরোল্যাটারাল সাইড অফ মিড থাই, ওকে। আর মেন্টাল হেলথ থেকে তোমরা কয়েকটা বলছিলে, দেখো মেন্টাল হেলথ থেকে কয়েকটা আমি লিখেছি যে মেন্টাল হেলথে 7 সায়েন্স অফ মেন্টাল হেলথ কী হয়। 1 নাম্বার হচ্ছে হ্যাপিনেস, 2 নাম্বার কন্ট্রোল ওভার বিহেভিয়ার, 3 নাম্বার অ্যাপ্রেজাল ফর রিয়েলিটি, 4 নম্বরে এফেক্টিভনেস ইন ওয়ার্ক, 5 নম্বরে স্যাটিসফাইং রিলেশনশিপ, 6 নম্বরে হেলদি সেলফ কনসেপ্ট, আচ্ছা 7 নম্বরে হচ্ছে এফেক্টিভ কোপিং স্ট্র্যাটেজিস। এগুলো হচ্ছে 7 সায়েন্স অফ মেন্টাল হেলথ। আচ্ছা, এরপর হচ্ছে ক্যারেক্টার্স অফ মেন্টালি হেলদি পারসন। একজন
পার্সন তাকে মেন্টালি হেলদি আছে কি না কীভাবে তুমি বুঝবে, কীভাবে কোন কোন ক্যারেক্টারিস্টিক দেখে বুঝবে? দেখো, ফিলস কমফর্টেবল অ্যান্ড ওর্থওয়াইল হবে, ফিলস রাইটস টুয়ার্ড আদার্স হবে, এবল টু শো ইমোশনাল ম্যাচিউরিটি, অ্যাবিলিটি টু টেক ওন ডিসিশন, অ্যাবিলিটি টু মেক অ্যাডজাস্টমেন্ট, সেন্স অফ পার্সোনাল ওর্থ অ্যান্ড ফিল ওর্থওয়াইল, সলভ প্রবলেমস, নিজের প্রবলেম সলভ করতে পারবে, গিভ অ্যান্ড অ্যাকসেপ্ট লাভ, শো ইমোশনাল ম্যাচিউরিটি, পারফর্ম অ্যাক্টিভিটিস ইন্ডিপেন্ডেন্টলি, এগুলো হচ্ছে সব করতে পারবে। আচ্ছা, মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশনের কম্পোনেন্ট কী কী হয়? জেনারেল অ্যাপিয়ারেন্স অ্যান্ড বিহেভিয়ার হবে, তারপর হচ্ছে স্পিচ অর টক, দাঁড়া এগুলো একটু হাইলাইট করে দিই। হ্যাঁ, জেনারেল অ্যাপিয়ারেন্স অ্যান্ড বিহেভিয়ার হবে, তারপর হচ্ছে স্পিচ অর টক হবে, এছাড়া মুড অর অ্যাফেক্ট হবে, থট, এছাড়া পারসেপচুয়াল চেঞ্জেস হবে, তারপর হচ্ছে কগনিশন আসবে, ইনসাইট হবে এবং জাজমেন্ট হবে। এই 8টা হচ্ছে মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশনের কম্পোনেন্ট। এছাড়া আমাদের আরও কিছু স্ট্যাটাস এক্সামিনেশন আছে, যেটা হচ্ছে মিনি মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন। এটাকে বলে, আগেরটাকে বলা এমএসসি, এটাকে বলা হচ্ছে এমএমএসসি, ঠিক আছে? এমএমএসসি মিনি মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন। এর ক্ষেত্রে কম্পোনেন্টগুলো কী কী হবে দেখো। কম্পোনেন্টের মধ্যে থাকবে আমাদের ওরিয়েন্টেশন, যেটা হচ্ছে টোটাল স্কোর 10, তারপর হচ্ছে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে টোটাল স্কোর 3। আচ্ছা, রেজিস্ট্রেশন হয়ে গেলে এরপর হচ্ছে অ্যাটেনশন অ্যান্ড ক্যালকুলেশন, এর ক্ষেত্রে টোটাল স্কোর 5। আচ্ছা, রিকলের ক্ষেত্রে টোটাল স্কোর 3। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে টোটাল স্কোর 9। 9টা কী করে ডিস্ট্রিবিউট করা আছে দেখো। নেমিংয়ের ক্ষেত্রে দেওয়া আছে 2, রিপিটিশনের ক্ষেত্রে 1, স্টেজ কমান্ডের ক্ষেত্রে 3, রিডিংয়ের ক্ষেত্রে 1, সেন্টেন্স রাইটিংয়ের ক্ষেত্রে 1 এবং কপি ডিজাইনের ক্ষেত্রে 1। তো টোটাল 10 + 3 13 + 5 18 + 3 21 + 9 30, টোটাল স্কোর কিন্তু 30 হচ্ছে, ঠিক আছে? এরকম করে দেখে নেবে। তাহলে এইটাকে ইন্টারপ্রিটেশন কী করে করা হবে? 25 to 30 হচ্ছে নর্মাল কগনিশনের মধ্যে পড়বে। আচ্ছা, 18 to 24 এর মধ্যে হচ্ছে মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্টের মধ্যে পড়বে। 10 to 17 এর মধ্যে হচ্ছে মডারেট কগনিটিভ ইম্পেয়ারমেন্টের মধ্যে পড়বে এবং <9 হচ্ছে সিভিয়ার কগনিটিভ ইম্পেয়ারমেন্টের মধ্যে পড়বে। এবার দেখো কোন নিউরোট্রান্সমিটার কোন তাদের চেঞ্জের জন্য কি কি সাইকিয়াট্রিক ডিসঅর্ডারগুলো হয়ে থাকে। যেমন হচ্ছে নিউরোট্রান্সমিটার দিয়েছে ডোপামিন ইনক্রিজ করলে কি হয় আমরা জানি সিজোফ্রেনিয়া, এবং ডোপামিন ডিক্রিজ করলে কি হয় দেখো পার্কিনসনিজম, ঠিক আছে? এরপর হচ্ছে সেরোটোনিন যেটাকে আরেকটা বলা হয় 5-HT বা হাইড্রক্সি ট্রিপটামিন, এটা ইনক্রিজড করলে কি হবে ম্যানিয়া হবে এবং ডিক্রিজড করলে কি হচ্ছে ডিপ্রেশন হবে। আচ্ছা, এরপর দেখো অ্যাড্রেনালিন অ্যান্ড নর অ্যাড্রেনালিন, যেটা হচ্ছে নর এপিনেফ্রিন, ঠিক আছে? আর এপিনেফ্রিন ডিক্রিজ করলে কি হবে ডিপ্রেশন হতে পারে, ওসিডি হতে পারে, স্লিপ অ্যান্ড ইটিং ডিসঅর্ডার, এগুলো সমস্ত কিছু কিন্তু হতে পারে। আচ্ছা, এরপরে দেখো আছে যেটা হচ্ছে আমাদের অ্যাসিটাইল কোলিন ইনক্রিজ করলে কি হয়ে যাচ্ছে পার্কিনসন ডিজিজ এবং ডিক্রিজ করলে কি হয়ে যাচ্ছে ডিমেনশিয়া। আর গাবার ফুল ফর্ম কি গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, এটা ডিক্রিজ করলে কি হয়ে যাচ্ছে আমাদের অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে বা মেন্টাল রিটার্ডেশন আসতে পারে। তাহলে এটা গাবার ফুল ফর্ম কি গামা অ্যামাইনো বিউটাইরিক অ্যাসিড, এগুলো সব কিন্তু নিউরোট্রান্সমিটার এবং কোনটার ইমব্যালেন্সে কি হয় সেগুলো সব আমি জাস্ট বলে দিলাম, ঠিক আছে? এরপর মেন্টাল ডিসঅর্ডারের কিছু ক্লাসিফিকেশন আছে, ক্লাসিফিকেশন পর্যন্ত বলে দিই, তারপর আমরা ডিসঅর্ডার অফ পারসেপশন একদিন পড়বো। এবার ক্লাসিফিকেশনগুলো কিসের বেসিসে করা হচ্ছে দেখো। মেন্টাল ডিসঅর্ডার একটা হচ্ছে সাইকোসিস থাকছে, যেটা হচ্ছে মেজর মেন্টাল ডিসঅর্ডারের আন্ডারে আসছে, আর একটা হচ্ছে স্পেশাল ডিসঅর্ডার, আর কিছু আছে নিউরোসিস যেটা হচ্ছে মাইনর মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে পড়ছে। সাইকোসিস আবার কি ফাংশনাল সাইকোসিস হতে পারে, যেটা হচ্ছে সিজোফ্রেনিয়া, এফেক্টিভ পর মুড সাইকোসিস হতে পারে, ম্যানিয়া, ডিপ্রেশন, বিপিডি, আর হচ্ছে অর্গানিক সাইকোসিস হতে পারে। আচ্ছা, নিউরোসিসের মধ্যে দেখো কি কি রয়েছে, অ্যাংজাইটি নিউরোসিস, ডিপ্রেসিভ নিউরোসিস, হিস্টেরিক্যাল নিউরোসিস, ওসিডি, আর হচ্ছে ফোবিক নিউরোসিস। আর স্পেশাল ডিসঅর্ডারের মধ্যে পার্সোনালিটি ডিসঅর্ডার থাকছে, ফিজিওলজিক্যাল থাকছে, এছাড়া সাবস্টেন্স অ্যাবিউজ ডিসঅর্ডার আর চাইল্ডহুড ডিসঅর্ডার কিন্তু থাকছে। তাহলে এই কয়েকটা আমি জাস্ট বলে দিলাম। এরপরে দেখো আরও অনেক মেন্টাল টপিক রয়েছে, ডিসঅর্ডার অফ পারসেপশন, ডিসঅর্ডার অফ মুড, ডিসঅর্ডার অফ অ্যাফেক্ট, ডিসঅর্ডার অফ আমাদের যে থট, ঠিক আছে? এরকম সমস্ত কিছু রয়েছে।